বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিএনপির সভাপতি ও বেগম জিয়ার উপদেষ্টা এম মালেক। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এনটিভি ইউরোপের লন্ডন প্রতিনিধিকে তিনি কথা বলেন। ওনার শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক গুণে ভালো, এবং ওনার সাথে সবসময় কন্টিনিউয়াসলি ডক্টর জাহিদ উনি আছেন, এবং ব্রিটিশ ডাক্তাররাও যেভাবে হসপিটালের ট্রিটমেন্ট একইভাবেই ডক্টর জুবাইদা রহমান সহ তারা হসপিটালে চেয়েও কোনো অংশে কম না বাসায় ট্রিটমেন্ট হচ্ছে। উনি সুস্থ, এখন অনেকভাবেই সুস্থ। আমরা বিশ্বাস করি ঈদের ইমিডিয়েট পরেই উনি ডেফিনেটলি বাংলাদেশে উনি যাবেন ইনশাআল্লাহ। ওদের হাতের কোনো সংস্কার সহজে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকারই আগামীর রাষ্ট্র সংস্কার করবে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্বে হবে ফ্যাসিস্টদের সাথে জঙ্গিবাদী শক্তিও সুযোগ নেওয়ার চেষ্টা করবে। রোববার রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মেজবাহ হাসানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে যে বর্তমান ভয়াবহ পরিবেশ বিরাজ করছে, নির্বাচনের মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে জানান তিনি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে উঠতে শুরু করেছে ইতিমধ্যে, এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে এক ইফতারে বলেন, কতিপয় বুদ্ধিজীবীদের পরামর্শে ধ্বংসের মুখে রয়েছে দেশ। জাতীয় যে 6টি সংস্কার কমিটি রয়েছে, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, আমরা কারেকশন করব। কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আমদানিকৃত লোক যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদেরকে দিয়ে আপনারা করবেন আমরা মেনে নেব, এটা কিন্তু ঠিক না। এদিকে কাকরাইলে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার সংস্কারের জন্য ও দুর্নীতি দূর করতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। যেখানে দুর্নীতির মাধ্যমে, দোসরদের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবল সঠিক অবস্থান রাখতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী, নার্স, কর্মকর্তাদের ইফতার মাহফিলে অংশ নেন বিএনপিপন্থী চিকিৎসক ও কর্মচারীরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লঙ্গি সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ এবং অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত কথা জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গত ডিসেম্বরে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সে সময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক ইউনুস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছিলেন। রাষ্ট্রদূত ইয়াং ওয়েন জানান, বাংলাদেশ সফরকারী দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের সফরে চীন যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 7 মাসে বাংলাদেশে চীনের ব্যবসায়ীরা
সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বলেও জানান তিনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বল্পোন্নত দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এমন মতামত সঠিক নয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। 2005-এ যখন কোটা ফ্রি ওয়ার্ল্ড হলো, গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ আরও বেনিফিটেড হবে এবং সেইখানে যদি যে সমস্ত চ্যালেঞ্জেস আসতে পারে আমরা ধারণা করছি, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যা যা করার দরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করছে এবং করবে। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজে 7টা কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই কলেজটার, এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রো রেলের কর্মীরা। ফলে সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী ব্যানারে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেল 5:15টায় 2 জন মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেট জোন থেকে বের হতে চান। দায়িত্বরত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের কিছু সদস্য উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন। কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত এবং গুলি করার জন্য বন্দুক তাক করে বলে অভিযোগ জানানো হয়। আজকের ভেতর দোষীদের ব্যাপারে ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দেন মেট্রো রেল কর্মীরা। দেশে মূল্যস্ফীতি বর্তমানে 10% নিচে রয়েছে, এমনটা জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, গ্যাসের দাম নতুন করে বাড়ানো হলে তা পণ্যের দাম বৃদ্ধিকে ফের উস্কে দিবে। রোববার সকালে রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এবছরও 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। আর ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার আহ্বান জানান সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। সেলিম মালিকের রিপোর্ট। বাজেট মানেই হিসেব নিকেশ। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে নিজেদের সুপারিশ তুলে ধরতে সিপিডির এই সংবাদ সম্মেলন। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বিভাগ, প্রশাসন বিভাগ, এই দুটোকে আলাদা করতে হবে। বর্তমানে কেউ 3.5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হয় না। সিপিডির মতে এই করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা পর্যন্ত করলে সুবিধা পাবে সাধারণ মানুষ। 4 লাখ টাকা যেটা আমরা করেছিলাম, আমরা বলি এটা কাদের সুবিধা হবে? এটা তো হলো নিম্ন আয়ের মানুষ, যাদের ক্রয় ক্ষমতা মূল্যস্ফীতির কারণে কমেছে, সেটা 3.5 লাখ টাকা আছে এখন বোধহয় না, সেটাকে সুতরাং করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। গেল কয়েক মাসে মজুদ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি এখন 10% নিচে। সিপিডির হিসেব বলছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে মূল্যস্ফীতিকে নতুন করে উস্কে দেবে। শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাইতে বেশি ছিল। এই মাসে এবং গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে। বরাবরের মতোই দুর্বল রাজস্ব কাঠামোর কারণে চলতি অর্থ বছর শেষেও রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাকি 6 মাসে আরও যে সমস্ত জায়গা থেকে কর আদায়ের সম্ভাবনা রয়েছে এবং কর আদায়টা ত্বরান্বিত হবে, সেইগুলো বিবেচনা রেখেও আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অধিক কর্মসংস্থানমুখী বিনিয়োগকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের পরামর্শ সিপিডির। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায় এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বিএনপি সভাপতি ও বেগম জিয়ার উপদেষ্টা
এ মালেক। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এনটিভি ইউরোপের লন্ডন প্রতিনিধিকে তিনি কথা বলেন। ওনার শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক গুণে ভালো, এবং ওনার সাথে সবসময় কন্টিনিউয়াসলি ডক্টর জাহিদ উনি আছেন, এবং ব্রিটিশ ডাক্তাররাও যেভাবে হসপিটালের ট্রিটমেন্ট একইভাবেই ডক্টর জুবাইদা রহমান সহ তারা হসপিটালে চেয়েও কোনো অংশে কম না বাসায় ট্রিটমেন্ট হচ্ছে। উনি সুস্থ এখন, অনেকভাবেই সুস্থ। আমরা বিশ্বাস করি ঈদের ইমিডিয়েট পরেই উনি ডেফিনেটলি বাংলাদেশে উনি যাবেন ইনশাআল্লাহ। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করছে মেট্রো রেলের কর্মীরা। তবে সকাল থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং কর্মবিরতির মধ্যে অন্যান্য সেবাদানও অব্যাহত রেখেছেন কর্মীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী ব্যানারে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেল 5:15টায় 2 জন মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইউএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। দায়িত্বরত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের কিছু সদস্য উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন। কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত এবং গুলি করার জন্য বন্দুক তাক করে বলে অভিযোগ জানানো হয়। আজকের ভেতর দোষীদের ব্যাপারে ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দেন মেট্রো রেল কর্মীরা। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সোমবার দুপুরে সিলেটে মাটিতে পা রাখবেন এই ফুটবলার। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জে নিজ বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। 24 ঘন্টারও বেশি এই সফরে হামজার জন্য ছাদ খোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামজা আজ সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা তার। আগামী 19শে মার্চ বাংলাদেশ দলের টিম ফেটাসাইশনের পর অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বুধবার দলের সঙ্গে হামজা অনুশীলন করবেন নাকি জিম, তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাব্রেরার সিদ্ধান্তের ওপর। হামজার বাড়ি ফেরা নিয়ে হবিগঞ্জ মেতেছে উৎসবের আমেজে। ওআইসি-ভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা 11টায় রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন এবং কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়েই এই বৈঠক। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। সকাল থেকে কর্মীরা কর্মবিরতি শুরু করলেও মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল, যদিও দিনের শুরুতে কোনো ধরনের টিকিট ছাড়াই যাত্রীরা চলাচল করেছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী হয়রানির কথা বিবেচনা করে কর্মবিরতির মধ্যেও সেবাদানও অব্যাহত রাখেন তারা। সকাল 10টার দিকে মেট্রো স্টেশনগুলোর সেবা স্বাভাবিক হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী ব্যানারে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেল 5:15টায় 2 জন মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। দায়িত্বরত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের কিছু সদস্য উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন। কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত এবং গুলি করার জন্য বন্দুক তাক করে বলে অভিযোগ জানানো হয়েছে। আজকের ভেতর দোষীদের ব্যাপারে ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দেন মেট্রো রেল কর্মীরা। এ যেন উন্নয়নের নামে বছরের পর বছর ধরে চলে আসা নির্মম এক উপহাস।
6 বছর ধরে চলছে সেতু নির্মাণ কার্যক্রম, শেষ আর হয় না। দুর্নীতি আর অনিয়মের বেড়াজালে কাজ ফেলে দফায় দফায় পালিয়েছে ঠিকাদার। 820 ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শেষ না হয় সাভারের শিমুলিয়ার বাসিন্দাদের 24 কিলোমিটার পথ ঘুরে আসতে হয় সদরে। অবর্ণনীয় দুর্ভোগ আর ভোগান্তিকেই নিয়তি বলে মেনে নিয়েছেন 10 লক্ষাধিক মানুষ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। যুগের পর যুগ ধরে বংশাই নদীর দুই পাড়ের সংযোগের কথা বলে প্রতিশ্রুতির খই ফুটত জনপ্রতিনিধিদের মুখে। উন্নয়ন আর ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে অবশেষে সাভারের সঙ্গে আশুলিয়ার ধামসোনা, শিমুলিয়া ও ধামরায়ের ভাড়ারিয়া ইউনিয়নকে যুক্ত করতে নলাম গ্রামে 6 বছর আগে শুরু হয় সেতু নির্মাণ কাজ। 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেব। এর মধ্যে 6-7 বছর চলে গেল, কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই। ঠিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে, আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে, তাহলে আমাদের খুব উপকার আসবে। দফায় দফায় সময় বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হয়নি আজও। সেই একটিমাত্র খেয়া নৌকা দিয়েই চলছে পারাপার। গুরুতর অসুস্থদের সময় মতো পারাপার করতে না পারায় তাদের অনেকে অকালেই চলে গেছেন পরপারে। তা সত্ত্বেও শেষ হয়নি বঞ্চনা। একটা মানুষের যদি অসুখ বিসুখ হয়, পারাপার হওয়া খুব কষ্ট। প্রেগনেন্ট মানুষ আছে, ওনাদের অসুবিধা, অনেক অসুবিধা। নৌকা পারাপার, নৌকা থাকে না রাত্রির বেলা। অসমাপ্ত এই সেতু নির্মাণ কাজ কবে শেষ হবে? উত্তরে নানা সংকটের দোহাই দিয়ে বরাবরের মতোই আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। বিভিন্ন সমস্যার কারণে এবং করোনাকালীন সময়ের কারণে এই কাজটা সময় মতো সম্পন্ন করতে পারিনি এবং বর্তমানে কাজটি খুব জোর গতিতে চলছে। আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। দীর্ঘ চিঠি চালাচালি ও সমীক্ষার পর 2019 সালের 21 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 820 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নলাম সেতু প্রকল্পের। 21 কোটি 53 লাখ টাকা নির্মাণ ব্যয় ধরা হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে কেবলই বাড়ছে ব্যয়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। লাল সবুজে জার্সিতে খেলতে দেশে এসেছেন হামজা চৌধুরী। কিছুক্ষণের আগেই সিলেটে অবতরণ করেছে তাকে বহনকারী বিমানটি। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জে নিজ বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। 24 ঘন্টারও বেশি এই সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামজা আজ সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা তার। আগামী 19 মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসাইশনের পর অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বুধবার দলের সঙ্গে হামজা অনুশীলন করবেন নাকি জিম, তা নির্ভর করছে কোচ হাভিয়ের ক্যাব্রেরার সিদ্ধান্তের উপর। হামজার বাড়ি ফেরা নিয়ে হবিগঞ্জ মেতেছে উৎসবের আমেজে। তার বাড়ি ফেরা ও থাকা নিয়ে সম্পূর্ণরূপে সহায়তা করছে বাফুফে। পুরোটাই ওর একটা দলের জার্সি আছে, সেগুলো আমরা দেখেছি। পাশাপাশি ফুটবল দলের জার্সি, পাশাপাশি ক্রিকেটের জার্সি পরেও অনেকে এসেছেন। তারা আসলে দিন শেষে বলতে চান যে বাংলাদেশের ফুটবল তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে হামজা চৌধুরীর হাত ধরে। এবং প্রবাসে থাকা অনেকেই যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তাদের ভাবনাটা কেমন এবং তাদের পরিকল্পনাটা কি। হামজা চৌধুরী আসলে কি আসলেই কি এখানে বাংলাদেশের কি বড় কোনো ফুটবলের পরিবর্তন হতে পারে নাকি। তো তারা বলছেন যে আসলে সব মিলে তারা আশাবাদী। হামজার হাত ধরে বাংলাদেশের আনাচে কানাচে অনেক বড় বড় ফুটবলাররা আছেন যাদের মাধ্যমে এই ফুটবলারদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন হতে পারে। আমরা জানি যে হামজা চৌধুরী ঠিক হবিগঞ্জের উদ্দেশ্যে তার গাড়ি বহর এখান থেকে ছেড়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা। আর এখানে তাকে বরণ করে নিতে কিন্তু স্থানীয় পর্যায়ে অনেকে উপস্থিত হয়েছেন যারা ফুটবলের সংশ্লিষ্ট রয়েছেন। তারা পাশাপাশি যে সাধারণ দর্শকরা রয়েছেন যাদের জন্যই আসলে খেলাগুলো মাঠে গড়ায়, সেই ফুটবল দর্শকরা কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে আমরা যেটি জেনেছি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে হামজার মাধ্যমে ফুটবল ফেডারেশনও বেশ কিছু পরিকল্পনা করেছে এবং তাদেরকে বরণ হামজা চৌধুরীর সহ তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, স্ত্রী সন্তান সহ তার যে ভাই বোনরা রয়েছেন তাদেরকে বরণ করতে তারা কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কিন্তু বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। এবং হামজা চৌধুরী সম্পর্কে যদি আরও বলি, তিনি কিন্তু ইংলিশ বয়স ভিত্তিক দলগুলোতে খেলেছেন এবং ইংল্যান্ডের জার্সি গায়ে কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টও অংশ নিয়েছেন। এবং আমরা জানি যে হামজা চৌধুরী লেস্টার সিটির
পক্ষে সেই লেস্টার সিটির পক্ষে তার আইকনিক একটি উদযাপন ছিল। প্যালেস্টাইনের যে ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি প্যালেস্টাইনের যে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে হলে এই মুহূর্তে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ও আইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় ওআইসি প্রতিনিধির পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে যে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা দেবে ওআইসি। We understand that Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ওআইসি প্রতিনিধিদের সাথে বিভিন্ন ইস্যু ছাড়াও প্রবাসীদের ভোটের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে পুলিশ বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের 127 কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন। সেই সাথে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে প্রমাণ করতে হবে তারা খারাপ মানুষ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে অধ্যাপক ইউনূস আরও বলেন, পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না। বাংলাদেশ সম্ভাবনার দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে যেসব দেশ নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে যাওয়ার সুযোগ বাংলাদেশের আছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম, আইন ও শৃঙ্খলা। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ, লড়াই, যেটা এটা আনন্দের লড়াই, এটা কোনো কষ্টের লড়াই না। যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে, নিজের কাছে ফুর্তি লাগে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে। যতক্ষণ জনগণ নির্বাচিত সরকার পাবে না ততক্ষণ পর্যন্ত স্বৈরাচার বিদায় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কি সংসদীয় গণতন্ত্রের স্পিরিটের বাইরে গিয়ে আরেকটি গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি, যেই গোষ্ঠী একটা ছক তারা করেছে এবং মনে হচ্ছে সবাইকে সেই পথে তারা ঢুকানোর একটা প্রক্রিয়া শুরু করে। দায়বদ্ধ সরকার, জবাবদিহি সরকার, জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়।
ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হেলিকপ্টার যোগে বরগুনার সার্কিট হাউস মাঠে নামেন তিনি। এরপর সরাসরি বরগুনায় মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর খুন হওয়া পিতা মন্টু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের অন্যান্য খরচ সংকলনের জন্য কিছু সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন জামায়াতের আমির। পরে টাউন হল মাঠে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের শেষে জাতীয় নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে, কারোর জন্য অপেক্ষা করে লাভ হবে না। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের 127 পুলিশ কর্মকর্তার সাথে সভায় ভালো কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিছুই কাজে আসবে না। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে প্রমাণ করতে হবে তারা খারাপ মানুষ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। বাংলাদেশ সম্ভাবনার দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে যেসব দেশ নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে যাওয়ার সুযোগ বাংলাদেশের আছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। বগুড়া কাহলু উপজেলায় 6 বছরের 2 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাকে আদালতে সোপর্দ করে 5 দিনের রিমান্ড চায়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার কাহলু থানাধীন পাইকর শাহনাপাড়া এলাকায় বিশেষ অভিযানে পরিচালন করে আসামি মোহাম্মদ নূর ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ও কাহলু থানা পুলিশ। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথসভায় তিনি কথা বলেন। আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে নেতাদের দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে না, বরং আখিরাতের সম্পদ বাড়বে। পরে জুলাই শহীদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে যান তিনি। এর আগে সকালে বরগুনায় মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর খুন হওয়া পিতা মন্টু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের অন্যান্য খরচ সংকলনের জন্য কিছু সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন জামায়াতের আমির। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আসিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে তারেক রহমানের পাঠানো উপহারটি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তার পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। উপহার সামগ্রী পেয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানান আসিয়ার মা। একই সাথে দ্রুত আসিয়ার হত্যাকারীদের বিচার চেয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই বছরের শেষে জাতীয় নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে, কারো জন্য অপেক্ষা করে লাভ হবে না। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে সভায় ভালো কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিছুই কাজে আসবে না। আরও জানাচ্ছেন মুকসিবুল হাসান। কি হবে এই তো 2 দিন পরে আবার সব পাল্টে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে পুলিশের কৃতকর্মে বাহিনীর সুনাম নষ্ট হয়েছে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন দেশের নির্বাহী প্রধান। যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। তো সেখানে পুলিশ বাহিনী
একটা মস্ত বড় ভূমিকা পালন করে। যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে, মানুষ দেশের মানুষও দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে। গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশ গঠনের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। বাংলাদেশকে সম্ভাবনার দেশ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যেসব দেশ এখন বিশ্ব নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে থেকেই বাংলাদেশ এগিয়ে যেতে সক্ষম। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে বৈঠকে নারী ও শিশু দমন নির্যাতন আইন 2000-এর বেশ কিছু সংশোধনী আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হয়। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। শিশু ধর্ষণ মামলা পরিচালনার জন্য এই অধ্যাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে কিছু মতামত পেয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই শেষে বৃহস্পতিবারের মধ্যে অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। অনুমোদন দেবে বলে আশা করছি, উপদেষ্টা মণ্ডলী অনুমোদন দেবে। দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে আরো বেশি শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। 1-11-র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের জন্য রাজনীতি হলে নির্বাচনও হতে হবে জনগণের জন্য, যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে মানুষ। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের আমলে অনলাইনে লড়াই করার জন্য সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে যে কোনো সময়ের চেয়ে তাদেরকে আরও সক্রিয় থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশ ও দেশের গণতন্ত্র নিয়ে চক্রান্ত চলছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। দলের প্রস্তাবিত 31 দফার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে সঠিক নির্দেশনা কেবল বিএনপি দিয়েছে, অন্য দল শুধু কথাই বলছে। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম।
দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আগামী নির্বাচনে তরুণ ও নতুন ভোটারদের বিএনপির প্রতি আকৃষ্ট করতে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই জন্য তারা ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সকল সংস্কার এবং উন্নয়ন নির্বাচিত সরকারই করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সংস্কার কি তা অন্তর্বর্তী সরকার বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত স্বৈরাচার বিদায় হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীতে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারের অজুহাতে জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ করার অভিযোগ করেন তিনি। আজকে যারা সরকারে তারা কিন্তু ক্ষমতা এসে বলেছে জনগণের অধিকার ফেরত দেবে, এবং জনগণের অধিকার বলতে আমরা যেটা বুঝি যে ভোটের অধিকার হলো প্রধান দায়িত্ব। ভোটের অধিকার এই সরকারকে জনগণকে ফিরিয়ে দিতে হবে। কমলাপুরে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয়নি, আজও দেব না। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক, তাকে আমরা ছেড়ে কথা কইব না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়বদ্ধ সরকার, জবাবদিহি সরকার, জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয় না। নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে মহিলা দলের বিক্ষোভে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ লুটপাটের টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। টাকার কি গরম, টাকার কি আধিপত্য, টাকার কি মাহাত্ম্য, যে টাকা দিয়ে আইন কিনে নেবে, টাকা দিয়ে আদালত কিনে নেবে, টাকা দিয়ে পুলিশ কিনে নেবে। এটা কি? এটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এটা একটা রেশ। ডক্টর ইউনূস সাহেবকে এটা তো প্রতিকার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ ঐক্য পরিষদ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবেশী দেশের অপপ্রচারের কঠোর সমালোচনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে পথসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে নেতাদের দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে না, বরং আখিরাতের সম্পদ বাড়বে। পরে জুলাইয়ে শহীদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে যান তিনি। এর আগে সকালে বরগুনায় মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর খুন হওয়া পিতা মন্টু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংস্কারের খরচ সংকলনের জন্য সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন জামায়াত আমির। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে হলে এই মুহূর্তে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। এ সময় ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের করতে যে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা দেবে ওআইসি। We understand that Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ওআইসি প্রতিনিধিদের সাথে বিভিন্ন ইস্যু ছাড়াও প্রবাসীদের ভোটের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী প্রসঙ্গ। জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারকে নিয়ে দেশের মানুষ একটু বেশি আশাবাদী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় বাইরে ছিল শত শত ক্যামেরা, মুঠোফোন আর বিপুল সংখ্যক উৎসুক জনতা। ক্যামেরা পার্সন রাজু আহমেদকে নিয়ে সিলেটের হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। প্রায় 11 বছর পর হামজা চৌধুরীর দেশে আসা, তবে এবার পা রাখলেন একজন তারকা হিসেবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ লিগ মাতানো এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলবেন, তাই তাকে বরণ করতে সিলেট ওসমানী বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। ভক্ত থেকে গণমাধ্যম কর্মীদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বিমানবন্দরের দায়িত্বরতদের। প্রিয় খেলোয়াড়কে একবার ছুঁয়ে দেখতে কিংবা একটি সেলফির জন্য আপ্রাণ চেষ্টা ফুটবল প্রেমীদের। আমরাও বিভিন্নের গৌরব, সিলেটের গৌরব, বাংলাদেশের গৌরব। উনি এত বড় মাপের প্লেয়ার আমাদের দেশে আসছে। সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ফুটবলে নবীন ফুটবলাররা তৈরি হবে, সেটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। অতঃপর শেষ হলো সেই মাহেন্দ্রক্ষণ। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেই হামজা হারিয়ে গেলেন ভিড়ে। জানালেন দেশের হয়ে খেলতে কতটা মরিয়া তিনি। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। হবিগঞ্জের নিজ বাড়ির পথ ধরার আগে গাড়ি থেকে ভক্তদের শুভেচ্ছা জানান। বাহুবলের স্নানঘাটে প্রবেশ করতেই উচ্ছ্বাসের মাত্রা ছাড়িয়ে যায় আরো বেশি। মেঠো পথে ঘরের ছেলে হামজাকে বরণ করে নেয় এলাকাবাসী। বাড়ির পাশে তার জন্য তৈরি বিশেষ মঞ্চে উঠে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হামজা। সন্ধ্যায় নিজ উঠানে জাতীয় দল নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে হয় মাসে। লাস্ট ফিউ ডেজ কিছু মারছি না, আমি কোচের সঙ্গে বেশি করে মারছি। জামাল বুয়ানের সঙ্গে না কিছু কথা হইছে না। ইনশাআল্লাহ কোন সময় যাবো বাবা? টুমরো কালকে সব টিম মিট করব। বাংলাদেশের নতুন দিনের যাত্রায় নতুন সারথি হতে চান হামজা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, সিলেট, হবি।